দেশ জুড়ে দাবদাহের মধ্যে দেশের কোনো কোনো জেলায় বৃষ্টি হলেও অসহ্য গরম থেকে এখনও তেমন মুক্তি মেলেনি। বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল সহ অনেক এলাকায় তেমন বৃষ্টিপাত না হওয়ায় সেখানে অব্যাহত আছে অসহনীয় তাপপ্রবাহ। এতে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ এবং দিনমজুররা। তবে আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়সহ বয়ে যেতে পারে দমকা হাওয়া। দীর্ঘ বিরতির পর আজ খুলেছে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এই মুহূর্তে রাজধানীর বিকারুন্নেসা নুন স্কুলের সামনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর তো স্কুল খুলেছে আজকে, তো শিক্ষার্থীরা কি বলছে, অভিভাবকদের মতামত কি? মিতা, আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি স্কুল ঘুরে দেখেছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজকে নগরীর প্রায় সবকটি স্কুল কলেজ চালু হয়েছে, খোলা হয়েছে। এই স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি আমরা মোটামুটি লক্ষ্য করেছি। স্কুল প্রশাসনগুলো বলছে শিক্ষার্থীদের উপস্থিতি যথেষ্ট রয়েছে, তবে সেটি স্বাভাবিক সময়ে যে ধরনের উপস্থিতি হয়, অর্থাৎ স্কুল চললে যে পরিমাণে শিক্ষার্থী উপস্থিত থাকে তার থেকে কিছুটা কম। তবে যে সমস্ত ক্লাসগুলোর পরীক্ষা চলছে, অর্থাৎ শ্রেণী পরীক্ষা চলছে, তাদের শতভাগ বা সর্বোচ্চ উপস্থিতির কথা স্কুল প্রশাসনগুলো আমাদেরকে জানিয়েছেন। অভিভাবকরা আজকে রাজধানীর যে তাপমাত্রা, আবহাওয়ার যে চিত্র, সেটি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন রাজধানীতে যে আবহাওয়া আছে, যে তাপমাত্রা আছে, এর মধ্যে স্কুল চালানো যায়, স্কুলে শিক্ষার্থীরা আসতে পারেন। শিক্ষার্থীরাও তাদের স্কুল চালু হওয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং স্কুল প্রশাসন বলছে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্কুল চালু করার ব্যাপারে যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে তারা সেটি পালন করার চেষ্টা করছেন। অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে যাতে কোনো ধরনের কার্যক্রম করা না হয় সেটি তারা লক্ষ্য করছেন, নিশ্চিত করছেন। অ্যাসেম্বলি থেকে শুরু করে শ্রেণীকক্ষের বাইরে যে ধরনের অন্য কোনো কাজ যদি থাকে সেটিও তারা করছেন না। শিক্ষার্থীদেরকে হাইড্রেশনের জন্য পর্যাপ্ত পানি পান করা এবং সতর্কতা অবলম্বন করার কথা তারা বলছেন। এই ছিল আমার কাছে রাজধানীর স্কুল খোলার চিত্র। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ঢাকা সেনানিবাসে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রথমে ঢাকা সেনানিবাসে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্যাথোলজি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবার সহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি নির্মাণ করা হয়েছে। পরে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাপ্রধানকে সাথে নিয়ে পুরো অডিটোরিয়াম ঘুরে দেখেন সরকার প্রধান। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ নির্মাণ করা হয়েছে। তাপপ্রবাহের খবর জানতে এখন আমরা যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। বিজয় সরণিতে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ, আর রাজশাহীতে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। প্রথমে যাচ্ছি আবিরের কাছে। আবির, তাপমাত্রা তো কিছুটা কমেছে, তো বৃষ্টির পূর্বাভাস বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? গত এপ্রিল মাস জুড়ে যে তীব্র চলমান যে তাপপ্রবাহ চলেছিল সেটি মে মাসের 1 তারিখ নাগাদ কিছুটা বৃষ্টি হওয়াতে কিছুটা কমেছিল, কিন্তু গতকাল তাপমাত্রা কিছুটা কম ছিল, কিন্তু আজ সকাল পর্যন্ত কিন্তু তাপমাত্রা আগের থেকে কিছুটা তুলনামূলক কম ছিল। কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিজয় সরণিতে। এখানে দেখা যাচ্ছে রোদের তীব্র তাপ এখন পর্যন্ত, কিন্তু এখন এখানে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটি বলছে, রোববার থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হবে, যা ছড়িয়ে পড়তে পারে সারা দেশে। তবে এরপর তাপমাত্রা কিন্তু আবারও বাড়ার শঙ্কা রয়েছে। একই সাথে রয়েছে বজ্রপাতের সতর্কতাও। এতে দীর্ঘ সময় তাপপ্রবাহ কিন্তু গত 76 বছরের মানুষ দেখেনি, যেটি বলছিল সাধারণ মানুষ। সাধারণত এপ্রিল থেকে ঝড় শুরু হলেও বা আগের মতো, কিন্তু এই মাসে কিন্তু
রংপুর এবং রাজশাহীর কোনো বৃষ্টি কিন্তু হয়নি গত মাসে। এ মাসের শুরুতে বৃষ্টি হওয়া কিছুটা কমেছে। আবহাওয়াবিদরা যেটি বলছে যে এপ্রিল মাসে বজ্র ঝড়ে মেঘের উচ্চতা বেশি থাকে, যার কারণে বৃষ্টিকণা ঠান্ডা থাকে, ফলে এই বৃষ্টি 2 থেকে 6 ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিতে পারে তাপমাত্রা। রোববার অর্থাৎ আজকে থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে থেকে সারা দেশে বৃষ্টি হবে। বৃষ্টি হবার সাথে সাথে বজ্রপাত বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই বজ্রপাত কিন্তু তীব্র আকার ধারণ করতে পারে, যার কারণে আবহাওয়া অফিস সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে। এই থেকে ছিল আমার কাছে সর্বশেষ। আবির, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার যাচ্ছি রাজশাহীতে সাজুর কাছে। সাজু, আজ থেকে তো স্কুল খুলেছে, তো স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর অভিভাবকরা কি বলছেন? হ্যাঁ মিতা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী পিএন গার্লস হাই স্কুলে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মর্নিং যে শিফট আজকে ছিল সেটা এই দুপুর 12টার দিকে ছুটি হয়েছে। এখন শিক্ষার্থীরা তারা ক্লাস শেষেই তারা এখন বাড়িতে যাবে এবং যে এরপরে যে শিফট, দ্বিতীয় শিফট, সেটা কিছুক্ষণের মধ্যে আবার শুরু হবে। তো আমি এখানকার অভিভাবক এবং শিক্ষার্থী এবং কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমি যেটা ঘুরে দেখেছি যে আজকে প্রথম দিন, গত কয়েকদিন যেহেতু তাপপ্রবাহের কারণে স্কুল বন্ধ ছিল, আজকে 70 থেকে 80% শিক্ষার্থীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি ক্লাসগুলোতে। আর আমরা এই শিক্ষক এবং অভিভাবকদের সাথে কথা বলছি। বিশেষ করে শিক্ষকরা যেটা বলেছে যে সরকারি যেটা নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী তারা অ্যাসেম্বলি করছে না। তারা শিক্ষার্থীদের বলছে যে স্কুল ছুটির পরে যেন তারা রোদের মধ্যে ঘোরাঘুরি না করে। বিশেষ করে আপনি জানেন যে প্রতিটি স্কুলের গেটে সাধারণত দেখা যায় যে ভাজা পড়া দোকান কিংবা এই শরবতের দোকান দেয় এবং এই শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন বাইরের কোনো খাবার না খায়। বিশেষ করে এই তাপপ্রবাহের কারণে বাইরের খাবার খেলে তারা অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি শিক্ষার্থীদেরকে তারা সতর্ক করে দিয়েছে। আর অভিভাবকদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যেহেতু তাপপ্রবাহ এখনও কমেনি, গতকালও রাজশাহীতে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল এবং আজকে দুপুর 12টা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হলো, রাজশাহীতে কিন্তু এ পর্যন্ত বৃষ্টি হয়নি এবং গত এপ্রিলে যে তাপদাহ শুরু হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তো অভিভাবকরা যেটা দাবি জানিয়েছে যে শিক্ষার্থীদের পড়াশোনাও যেন ঠিক থাকে, লেখাপড়ার জন্য কারিকুলামের কোনো ঘাটতি না হয়, এ কারণেই তারা বলেছেন যে তাপপ্রবাহ যতদিন চলবে কিংবা গ্রীষ্মকাল যতদিন চলবে, তারা দাবি জানিয়েছে যে সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত মর্নিং শিফটে যেন স্কুলগুলো চালু করা হয়, এই দাবি তারা জানিয়েছে। আর এই তাপপ্রবাহের ফলে যে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেসব স্কুল দ্বিতীয় শিফট চালু রয়েছে তারা বিকাল 4টা এবং 5টা পর্যন্ত এইসব স্কুল চলবে। মিতা, যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে, গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলবে, আর তাদের দেশে বন্দুকযুদ্ধে মানুষ মারা গেলে তা নিয়ে কথা বলা যাবে না। এটা ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি কথা বলেন। পুলিশকে হত্যা করে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, সাংবাদিকদের উপর হামলা করে, তখন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে কথা বলে। আর যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ কোথায়? তাপপ্রবাহ অব্যাহত থাকলেও গরম কিছুটা কমে আসায় সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে কোনো প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি করা যাবে না। পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসের বাইরের কোনো শিক্ষা কার্যক্রমেও অংশ নেওয়া যাবে না। আরও জানাচ্ছেন মিজান রহমান। ঈদুল ফিতরের ছুটি শেষে গত 21 এপ্রিল সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তীব্র তাপপ্রবাহের কারণে 20 এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়। তবে অনেকদিন বন্ধের পর স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা। একটু কষ্ট হবে, সমস্যা নেই, আমাদের স্কুল করাটা দরকার, অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে।
আমাদের স্কুলে আসাটা দরকার, কারণ এই মাসেই আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং আমাদের বই অর্ধেকও শেষ হয়ে যায়। এত রোদ, এখন 5টা পর্যন্ত আমাদের ক্লাস হচ্ছে, প্রচুর হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, তার মধ্যে অনেক কষ্ট হচ্ছে আমাদের। গরমে আমাদের অনেক প্রবলেম হচ্ছে, কারেন্ট থাকছে না, এর জন্য ক্লাস করতে সমস্যা হচ্ছে অনেক। রোববার সকালে বিভিন্ন স্কুল ঘুরে দেখা যায় তাপপ্রবাহ কিছুটা কমে আসায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এছাড়া বৃষ্টিপাতের কারণে রাজশাহী, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার তাপমাত্রা কিছুটা কমে এসেছে। এসব জেলার তাপমাত্রা 40 ডিগ্রির নিচে নেমে এসেছে। এ কারণে স্কুলের পাঠদানে অংশ নিতে ভোগান্তি কমেছে শিক্ষার্থীদের। অনলাইনে ক্লাস করুক, যেভাবে করোনার সময় হয়েছে, সেই বছর 3 বছর যদি অনলাইনে করতে পারে, 15 দিন কেন পারবে না? এই গরমে বাচ্চারা তো থাকাই কষ্ট করে, ক্লাসের সময়টা যাতে আগিয়ে দেয়, সকালে হয়। মর্নিং শিফটে স্কুল দেওয়াটাই ভালো, কারণ সকালের তাপটা দুপুরের থেকে অনেক কম। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে গত 28 এপ্রিল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পরের দিন হাইকোর্ট দেশের সব প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস বন্ধের নির্দেশ দেন। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা করা হয়। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল থেকে সারা দেশে বিচ্ছিন্নভাবে 1 সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই বৃষ্টি শুরু হবে, যা ছড়িয়ে পড়বে সারা দেশে। বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনার কথাও জানিয়ে সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টিপাতের পর আবারও তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত হলে তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। 11 মের পর আবারও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সিলেট এবং ময়মনসিংহ এবং ঢাকার 2-1টা জায়গায় আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রঝড় সহ বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এবং কালকে থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বজ্রঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এটা আগামীকালকে থেকে পরবর্তী 1 সপ্তাহ আপনার এই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই দেশ মানে আজকে যে মে মাসের প্রথমার্ধে মানে দ্বিতীয়ার্ধে থেকে হয়তোবা আবার কিছুটা তাপপ্রবাহ হতে পারে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সারা বিশ্বে কমলেও বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বর্তমানে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনমানে আঘাত করছে বলে জানায় সংস্থাটি। সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট বিষয়ক আলোচনায় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের ঝুঁকি এবং প্রবৃদ্ধি কমে যাওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেলছে দেশের অর্থনীতিকে। এক জরিপের ফলাফলে সিপিডি জানায়, বাজেট নিয়ে সরকারের কাছে 64% মানুষের কোনো প্রত্যাশা নেই। এর কারণ হিসেবে বাজেটে নাগরিক জনতুষ্টির বিষয়গুলো সেভাবে আসছে না বলে জানায় সিপিডি। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, সরকারি সেবায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে না, তাই সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারি খরচে অপচয় বন্ধে তাগিদ দেন বক্তারা। কারণে আপনার সাবসিডি কমাতে বাধ্য হবে, আপনার পরিষেবার দাম বাড়াতে বাধ্য হবে। সেই সমস্ত জায়গাতে বাড়ানোর ক্ষেত্রে অথবা অনেক ক্ষেত্রে আপনার সরকারি আমদানি শুল্ক তুলে দেওয়া হবে। যে সমস্ত সুরক্ষা ছিল সেগুলি IMF এর কাছে আমাদের এগুলি প্রতিশ্রুতি আছে, সরকারেরও দরকার, কিন্তু সেটা পিছিয়ে পড়া মানুষগুলোর চাহিদাগুলো মনে রাখি। কোন খাতের থেকে আমরা কমাচ্ছি, কার জন্য কমাচ্ছি, এইটা কিন্তু পরিষ্কারভাবে থাকতে হবে। সরকার দেশের স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী বাংলাদেশের 18 কোটি মানুষকে একই লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয়, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে।
ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগ এ পর্যন্ত ৩,১৭৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা ট্রাফিক দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসান। আজ সকালে রাজধানী ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত অননুমোদিত ও অবৈধ স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযান সংক্রান্তে ট্রাফিক বিভাগের এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান ৩৬৩টি অননুমোদিত স্টিকারে 461টি ফিটনেসবিহীন ও 2,350টি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা দেওয়া ছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হচ্ছে। প্রতিষ্ঠানের স্টিকার ব্যক্তিগত কাজে ব্যবহার করলে সড়ক আইনে 92 ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন পুলিশের এই কর্মকর্তা। বান্দরবানের থানচিতে 2টি ব্যাংক ডাকাতি ও হামলা মামলায় কুকিজের ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত 4 আসামিকে রিমান্ড শেষে ফের কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে বান্দরবানের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক নাজমুল হুসাইন আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন। থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফের সঙ্গে জড়িত 4 আসামিকে 2 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। রিমান্ড না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 8 মে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর 2 উপজেলায় এখন শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। উপজেলা দুটিতে চেয়ারম্যান পদে 11 জন প্রার্থী ছাড়াও বিভিন্ন পদে 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। অন্যদিকে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে নানা অভিযোগে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। বাংলাদেশের সমুদ্র পরিবহন ব্যবস্থাকে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে বাণিজ্যিক সম্প্রসারণে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের স্পেশাল ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালিদ মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দর শুধু একটি বন্দরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই বন্দরের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ বাড়ানো হবে। সারা বিশ্বে কমলেও বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর একটি হোটেলে সংস্থাটির বাজেট বিষয়ক আলোচনায় বক্তারা বলেন, নিত্যপণ্যের বাজার অস্থির রাখছে শক্তিশালী সিন্ডিকেট, তাই মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এছাড়া সরকারি সেবায় জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি বন্ধের তাগিদ দেন রাজনীতিবিদ ও অর্থনীতিবিদরা। হাসানুল শাওনের রিপোর্ট। নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা বিষয়ে সিপিডির এই আলোচনা। যাতে প্রকাশিত এক জরিপের ফলাফলে সিপিডি জানায়, বাজেট নিয়ে সরকারের কাছে 64% মানুষের কোনো প্রত্যাশা নেই। বাজেটে নাগরিক জনতুষ্টির বিষয়গুলো প্রাধান্য না পাওয়াতে এমনটা হচ্ছে বলে মনে করছে সিপিডি। সংস্থাটির মতে, উচ্চ মূল্যস্ফীতি, অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ঝুঁকি এবং প্রবৃদ্ধি কমে যাওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জে ফেলেছে দেশের অর্থনীতিকে। প্রথম সমস্যা হলো অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, যা মানুষের জীবনমানকে আঘাত করছে। পৃথিবীতে যখন মূল্যস্ফীতির পতন ঘটছে, বাংলাদেশে কিন্তু সেই সুফলটা বাংলাদেশের ক্ষেত্রে দেওয়া যাচ্ছে না। খুবই দুঃখের বিষয় যে একদিকে আমাদের এই আর্থসামাজিক যে জায়গায় আমরা এসেছি, সেটার সাথে কিন্তু সমান্তরালভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারছি না, যার ফলে যে টাকাটা এই ট্যাক্স পেয়াররা দিচ্ছেন, সেই টাকাটার যথাযথ ব্যবহার আমরা করতে পারছি না। সিপিডির আলোচনায় বক্তারা সরকারি খরচে অপচয় ও দুর্নীতি বন্ধের তাগিদ দেন। দুর্নীতির জিরো টলারেন্স, এই জায়গায় যদি না যেতে পারি, তাহলে যত এই যে বাজেটে বাড়ান, তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না। অব্যবস্থাপনা হোক, দুর্নীতি হোক, সেগুলো যদি কমানো যায়, তাহলে কিন্তু আমাদের অর্থটা হয়তো যথাযথভাবে আমরা খরচ করতে পারবো। অর্থনীতির চলমান সংকটের জন্য ব্যাংক ও আর্থিক খাতের দুরবস্থাকে দায়ী করেন আলোচনার বক্তারা। এছাড়া তাগিদ আসে শক্তিশালী বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। 5-6 জন লোক তারা ইম্পোর্ট করছে এবং দে হ্যাভ এ সিন্ডিকেট, whatever price they want they can get it. সিন্ডিকেট যদি আমরা ভাঙতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে ইনফ্লেশন আপনি কমাতে পারবেন। ব্যাংকগুলোকে আপনি অ্যাকোয়ার করুন। এই যে এদের টক্সিক যেই অ্যাসেটগুলো আছে, এগুলো কোথায় যাবে?
হোয়াট ইজ দ্য অ্যাসিওরেন্স দ্যাট আপনারা গুড গভর্নেন্স কন্টিনিউ করবেন? ভিতর বইটার প্রয়োজন আছে, এটা এখন আমি বলবো অপচয় রোধ করতেই হবে, পেইনফুল অপচয় আছে। এছাড়া আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের প্রাধান্যগুলো নতুনভাবে ঠিক করার তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের উন্নয়নের বড় বাধা দুর্নীতি, এমন মন্তব্য করে সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মুদ্রানীতিও সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, যার খেসারত দিচ্ছে দেশের অর্থনীতি। রাজধানীতে আন্তর্জাতিক উন্নয়ন অধ্যয়ন সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থনীতিবিদরা বলেন, সরকারের নীতির প্রতি জনসমর্থন না থাকায় সংকট বাড়ছে। মিসবাহ হাসানের রিপোর্ট। উন্নয়নের বহুমাত্রিক সমীকরণ, চলমান বাস্তবতা ও আগামীর অর্থনৈতিক পরিকল্পনা জানান দিতেই এই সম্মেলন, যাতে অর্থনীতির নানামুখী সংকটের কথা তুলে ধরেন অর্থনীতিবিদরা। বলেন, একক দেশের ওপর নির্ভরশীলতা কাটিয়ে অর্থনৈতিক কূটনীতির যথাযথ প্রয়োগ করতে হবে বাংলাদেশকে। সরকারের যদি জনগণের চোখে বৈধতা থাকে, আত্মবিশ্বাসী হয় এবং সরকারের নীতির প্রতি জনসমর্থন যদি থাকে, তাহলে দেশের বৈদেশিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয়। দেশের ভেতরের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য দেশের স্বার্থের বিষয়ে কোনো আপোষ করতে হয় না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ জানিয়ে এটি নিয়ন্ত্রণে ব্যাংকিং খাতকে রাজনীতি মুক্ত করার পরামর্শ দেন বক্তারা। বাইরের ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আমরা তাদের ইনফ্লুয়েন্স, আর কিছু গোষ্ঠী, না আমি বললাম ব্যাংকারদের গোষ্ঠী আছে, চেম্বারের গোষ্ঠী আছে, দেখা করে গিয়ে নানা রকম কথাবার্তা বলে গিয়ে, অর্থাৎ এইগুলির থেকে বাইরে আসা ভেরি ডিফিকাল্ট। এইগুলির বাইরে এসে যদি আপনার করতে পারেন, বেটার পারফর্ম করবে সেন্ট্রাল ব্যাংক। তবে বর্তমান গভর্নর জানান, আর্থিক নীতির সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা হচ্ছে মুদ্রানীতি। If you look our the monetary program aim to hyper money, M0 এবং also the private sector credit, এটাকে সব আমার ডেজার্ট মানি সাপ্লাইয়ের মধ্যে আছে। সো আই ডোন্ট থিঙ্ক যে এই বন্ড ইস্যু করার সাথে সাথে মানি ক্রিয়েশন হয়ে গেছে 5 টাইমস। আমার মনে এই ধরনের যে আশঙ্কা, এটা ঠিক না। এটা আমার মনে হয় যে এটা নিয়ে যারা গবেষণা করেন, তারা আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেটা আছে, এই ডেটাগুলো নিয়ে আপনারা দেখতে পারেন। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি ভালো করছে বলে দাবি করা হয় সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ is now moving forward with the vision of transforming itself into a smart nation. HPM Sheikh Hasina and her team are working relentlessly towards the implementation of SDGs by 2030 and building a smart Bangladesh by 2041. Bangladesh has completed a number of mega projects, namely Podda Bridge and Podda Bridge with our own resource, of course. The Dhaka Metro Rail, the Elevated Expressway, the Kornofuli Bangabandhu River Tunnel, which have already started to add value. মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। বিকাল 4টার দিকে হবিগঞ্জ পৌর শহরের শায়েস্তানগর, অনন্তপুর সদর উপজেলার বহুলা ভাদই, ভাঙ্গারপুর, ধুলিয়াখাল সহ বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। শিলাবৃষ্টিতে অনেকের ঘর ও দোকানের টিন ক্ষতিগ্রস্ত হয়েছে। কালবৈশাখী ঝড়ে গাছের ডালপালা ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও হবিগঞ্জ শহরে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে। বিকেল থেকে গোটা শহর বিদ্যুৎহীন রয়েছে। মানবাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এক দেশের জন্য একরকম আর নিজেদের দেশের জন্য আরেক রকম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বলেন, বিশ্ব অর্থনীতি এখন চাপে আছে, তাই বাংলাদেশের অর্থনীতিও চাপে আছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন ইস্যু নিয়ে চলমান আন্দোলন ও তা দমনের বিষয় নিয়ে কথা বলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ২৫০০-এর মতো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা যে কায়দায় বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন দমন করছে তা মানবাধিকারের লঙ্ঘন। তুমি আমার মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলবে, আমার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে, দেশে গণতন্ত্র নিয়ে
প্রশ্ন তুলব। এখন আমি কি বলতে পারবো না, প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রে গান ভায়োলেন্স হচ্ছে, গাজায় গণহত্যার বিরুদ্ধে তারা প্রটেস্ট করছে এবং সে প্রটেস্টকে দমন করা হচ্ছে রুথলেসলি। ছাত্রীদেরকে দেখলাম হাত দুটো পেছনে নিয়ে রশি দিয়ে বেঁধে অ্যারেস্ট করা হচ্ছে। এই সত্যটা যদি আমি বলি তাহলে এখানে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব নষ্টের বিষয়টা কেন এখানে আসবে? বিশ্বজুড়ে চলা কয়েকটি যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি চাপে আছে উল্লেখ করে কাদের বলেন, বাংলাদেশ তো বিশ্ব থেকে আলাদা নয়, তারপরও জনগণের কষ্ট লাঘব করতে সরকার নানাভাবে চেষ্টা করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। আমদানি, রপ্তানি, জ্বালানি, ইনফ্লেশন, ডলার সংকট, এইসব বিষয়গুলো অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ এবং এগুলো এফেক্টেড হলেই তো চাপ থাকে। সেই চাপ আমরা উপেক্ষা করবো কেমন? বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না, কাজে আমরাও চাপ অনুভব করছি। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা একান্ত আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বলে জানান কাদের। অন্য দলগুলো এক্ষেত্রে কি করবে তা নিয়ে আওয়ামী লীগের কিছু করার নেই বলেও জানান তিনি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এবার মানব পাচার আইনে করা মামলায় সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তার রিমান্ডের এই আদেশ দেন। এদিকে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ। নূর হোসেনের রিপোর্ট। মৃত্যু সনদ জালিয়াতি সহ নানা অনিয়ম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকেই আলোচনায় সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। 1 এপ্রিল রাতে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 3 দিনের রিমান্ড শেষে রোববার মিল্টন সমাদ্দারকে আদালতে তুলে মানব পাচারের অভিযোগে করা অন্য একটি মামলায় তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত। এদিকে মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তিনি সাংবাদিকদের বলেন, মিল্টন সমাদ্দার দোষী কিনা তা আদালতে প্রমাণিত হবে। গোয়েন্দা পুলিশ বলছে, স্বামীর সব অপকর্ম জানার পরও চুপ থাকায় দায় এড়াতে পারেন না স্ত্রী মিঠু হালদার। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, অত পচন ধরেছে, হাতে সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করত, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। আশ্রিতদের সাথে খারাপ আচরণ করার কথা মিল্টন স্বীকার করেছে বলে জানায় পুলিশ। আমি মনে করি। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।